আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছো। তো জৈব যৌগের যেই টপিকটা আজকে হবে সেটা কি সমানতা। দেখতেছই সমানতা অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। এইচএসসি পরীক্ষায় অথবা অ্যাডমিশন পরীক্ষায় খুঁটিনাটি এখান থেকে প্রশ্ন আসবে। তো সমানতা বোঝা আমাদের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা বুঝবো ইনশাল্লাহ। সবাই খাতা কলম নিয়ে একটু নোট করার ট্রাই করবা, আর আমার সাথে সাথে পড়ার চেষ্টা করবো, দেখবা যে হয়ে গেছে ইনশাল্লাহ। শুরু করি। দেখো, সমানতা জিনিসটা কি? সমানতা আসলে কি? আগে এটা সংজ্ঞাটা দেখি। দুটি যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদের একে অপরের সমানু বলে। কি একই? আণবিক সংকেত এক। দুটি যৌগের আণবিক সংকেত কিন্তু এক, সেম, কিন্তু গাঠনিক সংকেতটা কি? ভিন্ন, তাদের একে অপরের সমানু বলা হয়। এখন তুমি বুঝতেছো না যে আণবিক সংকেত কি, গাঠনিক সংকেত কি, সমানু জিনিসটাই কি? মাথায় চক্কর লাগতেছে না? সমস্যা নেই, দেখো উদাহরণ দিই একটা। এটার নাম কি বলো তো ভাইরা? ইথানল। এটা কি? ডাইমিথাইল ইথান না? আচ্ছা, এখানে মূলকটা কোনটা? মূলকটা হচ্ছে কি? অ্যালকোহল মূলক। এটার কি? ইথার মূলক। কখনো বৈশিষ্ট্য বিচারে, বৈশিষ্ট্যভাবে এটা কি এক থাকতে পারে কখনো? দেখো তো, এদের কি আচরণ কখন এক হবে? কারণ এটা তো অ্যালকোহল মূলক, আর এটা কি ইথার মূলক না? তার মানে এটা কি? এটা গাঠনিক স্ট্রাকচার কিন্তু ভিন্ন, গাঠনিক স্ট্রাকচারের ভিন্ন। আচ্ছা, কিন্তু এটা আণবিক সংকেতটা বের করার চেষ্টা করি। আণবিক সংকেত কি? একটা কম্পাউন্ডের মধ্যে মোলগুলোর প্রতীক লিখে তাদের সংখ্যা লেখা। বুঝতে হয়তো একটু অসুবিধা লাগতেছে, তবে সমস্যা নেই। দেখো, এই পুরো কম্পাউন্ডের মধ্যে কার্বন কয়টা আছে? একটা, দুইটা, C2। এইচ দেখো, হাইড্রোজেন কয়টা? তিনটা, দুইটা, একটা, ছয়টা। অক্সিজেন কয়টা? একটা। এই যে দেখো, সংখ্যা আকারে প্রকাশ করলাম না, এটা কি? তার আণবিক সংকেত, আর এটা তার গাঠনিক সংকেত। এটা গাঠনিক সংকেত আসলে এমনি বললে ভুল হবে, এমনি বললে ভুল হবে। এটা থেকে মনে করো কার্বনে চারটে, হাতে চারটে, এরকম, বাট ধরে নাও এরকম। আচ্ছা, এরপরে এটার বের করো। কার্বন কয়টা? একটা, দুইটা। হাইড্রোজেন তিনটা, তিনটা, কয়টা? ছয়টা। অক্সিজেন একটা। দেখো তো ভাইয়ারা, এটা আণবিক সংকেত যা, আর এটা আণবিক সংকেত একদম সেম না? সেম না? তার মানে এটা আণবিক সংকেত কিন্তু একই, কিন্তু গাঠনিক সংকেতটা কি এদের? ভিন্ন। তাহলে আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদেরকে পরস্পরের কি বলবে? সমানু বলবে। এটার সমানু এটা, এটার সমানু এটা। সমানুতা বুঝছি, বুঝছি তো, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, এবার একটা জিনিস খেয়াল করো। দেখো, এবার একটা জিনিস খেয়াল করো, সমানতা কয় প্রকার ভাইয়ারা? সমানতা হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে স্টেরিও। এই সমানতার সংখ্যা কিন্তু ক নাম্বারে আসবে? আচ্ছা দেখো, সমানতা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে স্টেরিও। গাঠনিক সমানতা আবার কয় প্রকার? পাঁচ প্রকার। কি? চেইন গাঠনিক সমানতা, অবস্থান গাঠনিক সমানতা, কার্যকরী মূলক গাঠনিক সমানতা, মেটামেরিজম অ্যান্ড টটোমেরিজম। টটোমেরিজমটা লাস্টে হবে, কিন্তু সমস্যা নেই। তাহলে গাঠনিক সমানতা কী কী পাইলাম? চেইন সমানতা, অবস্থান গাঠনিক সমানতা, কার্যকারী মূলক অবস্থান গাঠনিক সমানতা, মেটামেরিজম, টটোমেরিজম। স্টেরিও সমানতা আবার দুই প্রকার। একটা হচ্ছে কি? জ্যামিতিক, একটা হচ্ছে কি? আলোক। জ্যামিতিক আবার দুই প্রকার, সিস এবং ট্রান্স। জানি মাথার উপর দিয়ে যাচ্ছে, মানে একদম মাথার চুল ছেয়ে চলে যাচ্ছে না? ভয় পাওয়ার কিচ্ছু নেই, যখন দেখবো যে প্রত্যেকটা একটা একটা করে উদাহরণ দিব, সব ক্রিস্টাল ক্লিয়ার ইনশাল্লাহ। বোঝো, দেখো, এই প্রকারভেদটা মনে রাখতে পারবা না? পড়বা, বেশি বেশি পড়বা, রিপিট করবা, খাতায় লিখবা, পড়ার চেষ্টা করবা, একদিন হয়ে যাবে ইনশাল্লাহ। সমানতা কয় প্রকার? দুই প্রকার। কী কী? গাঠনিক, স্টেরিও। গাঠনিক কয় প্রকার? পাঁচ প্রকার। চেইন, অবস্থান, মূলক, টোটোমেরিজম, মেটামেরিজম। ওই পাশে গেলে স্টেরিও কয় প্রকার? দুই প্রকার। কি? জ্যামিতিক, আলোক। জ্যামিতিক কয় প্রকার? সিস এবং ট্রান্স। শেষ তো? পারবা ইনশাল্লাহ, পারবা। দেখো, আমরা প্রত্যেকটা উদাহরণ দেখব। তো প্রথমে আমরা কি দেখছিলাম? সমতার প্রকারভেদের মধ্যে গাঠনিক সমতা। গাঠনিক সমতার প্রথম প্রকারভেদটা কি? চেইন সমানতা। দেখো, চেইনটা দেখি আমরা। এক নম্বর, লেখা এত বাজে বললো কেন? আচ্ছা সরি, লেখা একটু বাজে হচ্ছে, বুঝছো? সবাই বুঝে নিও।
দেখো চেইন গাঠনিক সমানতা কি, সমানতার কনসেপ্ট তো ক্লিয়ার হচ্ছে না, সবসময় ওটা মাথায় মনে রাখবা যে গাঠনিকভাবে এরা ভিন্ন কিন্তু আণবিকভাবে এরা এক, এই জিনিসটা মনে রাখতে পারলে সব কিছু পারবা। দেখো চেইনের আমরা দুটো উদাহরণ লিখি, চেইনের আমরা ভাইয়া দুটো উদাহরণ লিখি, CH3 CH2 CH2 CH3। দেখো এটা আমরা কি লিখলাম, বিউটেন না, এটা আমরা কি লিখলাম বিউটেন। হ্যাঁ আরেকটা যৌগ লিখি পাশাপাশি, এটার নাম কি, নামকরণে পড়ানো হয়েছিল না, শাখা তাই না, এটা কি শাখা, মিথাইল শাখা 1 2 3, তাহলে কী হবে এটার নাম প্রোপেন, প্রোপেন 2 মিথাইল প্রোপেন, এটার নাম কি 2 মিথাইল প্রোপেন। অ্যাকচুয়ালি এটা কি কিন্তু প্রোপেন আছে, আর এটা কি বিউটেন। প্রোপেন আর বিউটেন কি গঠনগতভাবে এক, তাদের গাঠনিক সংকেত কখনো কি এক হবে, ভিন্ন হবে না, বুঝে ফেলছো। কিন্তু আণবিক সংকেত বের করো, আণবিক সংকেত কিন্তু এক। দেখো আমি অন্য কালাতে লিখি, এখানে কার্বন আছে হাইড্রোজেন আছে, এর 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 গুণ, এর কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, C4। হাইড্রোজেন কয়টা, 3 2 5, 5 2 7, 3 10। এটা গুণ, দেখো কার্বন কয়টা, একটা দুইটা তিনটা চারটা, পাইছো চারটা হয়ে গেছে। হাইড্রোজেন কয়টা, তিনটা, একটা চারটা, তিনটা 7টা, আর 3 10টা। দেখছো, তার মানে এদের গাঠনিক স্ট্রাকচার কিন্তু ভিন্ন কিন্তু আণবিক স্ট্রাকচার কি এক, তাহলে এরা পরস্পরের কি সমানু। দেখো শাখার শাখার অবস্থানের কারণে কিন্তু তোমার কি হয়ে গেছে, সমানতা চেঞ্জ হয়ে গেছে, এটাকে বলা হবে চেইন সমানতা। বুঝছো, আলহামদুলিল্লাহ। দেখো সহজ লাগতেছে না, সহজ লাগতেছে না, সহজ লাগবে ভাইয়া, সহজ লাগবে, সবই সহজ লাগবে, চেষ্টা করলে সব সম্ভব। আচ্ছা চেইনের পর আমরা কি পড়ছিলাম মনে হতেছে কিছু, কার্যকারীমূলক সমানতা। দেখো নামটার মধ্যেই কিন্তু লুকায় আছে। কার্যকারীমূলক মানে কি, কোনো একটা কম্পাউন্ড বা যৌগের বৈশিষ্ট্য আমরা কেমনে বুঝতে পারি, মূলকটা দেখেই, তাই না, মূলকটা দেখেই তো। আচ্ছা আমরা দুইটা জিনিস লিখে দেখো, এটার নাম কি ভাইয়া, ইথানল বা ইথানল 1। হ্যাঁ ঠিক আছে। দেখো এটা কিন্তু অ্যালকোহল মূলক, আর এটা কি ইথার মূলক। গঠনগতভাবে এটাকে কখনো এক থাকতে পারে, একদমই কিন্তু হবে না, এদের বৈশিষ্ট্যই তো হবে না, কোথায় অ্যালকোহল কোথায় ইথার, তার মানে এটা গাঠনিক সংকেত কিন্তু একদম ভিন্ন। আণবিক সংকেত বের করো, আণবিক সংকেত বের করো ভাইরা, কী কী আছে, কার্বন আছে হাইড্রোজেন আছে অক্সিজেন আছে, কার্বন হাইড্রোজেন অক্সিজেন। গণ কয়টা করে আছে, এই 1 2, কার্বন কয়টা, একটা দুইটা, হাইড্রোজেন কয়টা, 3টা 2 5টা, আর এখানে 6টা, অক্সিজেন একটা, শেষ, 1 লেখা লাগবে না। এই পাশেরটাই কার্বন 1 2 2, হাইড্রোজেন 3 3 6 6, অক্সিজেন অক্সিজেন। দেখছ এই দুইটা যৌগের আণবিক সংকেত এক না, মানে গঠনগতভাবে কি ভিন্ন না, তাহলে এদের পরস্পরের সমান না। কার্যকারী মূলক সমান কি বুঝছো, মূলকের কার্যকারী মূলক সমান মানে কি, দুটো যৌগের মূলকের পার্থক্য কারণে যে সমানতা প্রদর্শন করে, এটা কি কার্যকারী মূলক সমানতা, বুঝছো না। দেখো এরপরে সহজ লাগতেছে, সহজ লাগতেছে না, এর থেকে সহজ আর কিছু আছে। আচ্ছা চেইন গেল, গাঠনিক কার্যকারী মূলক গেল, এরপরে কি হচ্ছে অবস্থান। অবস্থান দেখো ভাইয়া, আচ্ছা ঠিক আছে ঠিক আছে। দেখো আচ্ছা ঠিক আছে, সমস্যা
1 2 3 4, ঠিক আছে। আচ্ছা, তো এটার নাম কি বলো তো? এটার নাম কি? নাম পড়ানো হয়েছিল না? 1 2 3 4, আর ডাবল বন্ড আছে, ডাবল বন্ড মানে কি অ্যালকিন। বিউটিন কয় নম্বরে বন্ড আছে? 2 নম্বরে, তাহলে বিউটিন 2। আচ্ছা, গেল। আচ্ছা, এটা একটু বুঝি। দেখছো কি অবস্থা? এটার নাম কি বলো? বিউটিন 1, বিউটিন 2, বিউটিন 1। গাঠনিকভাবে কিন্তু এরা এক না। এখন জিনিসটা বোঝো, এই যে এই কম্পাউন্ডের আমরা কেমনে বৈশিষ্ট্য কেমনে বুঝতে পারছি? এই যে ডাবল বন্ড দেখে না, অ্যালকিনের সদস্য তো এরা, তাই না? কিন্তু ডাবল বন্ড দেখো তো, ডাবল বন্ডের বসার বা অবস্থান করা পার্থক্য আছে না? এটা বসছে 1 নম্বর কার্বনে, আর এটা বসছে কয় নম্বর কার্বনে? 2 নম্বর কার্বনে। তাহলে অবস্থান সমাণু কাকে বলবে? দুটা যৌগের এই যে অ্যালকিনের যে মূলকটা আছে, ডাবল বন্ডটা অবস্থান ভেদে পরিবর্তন হয়েছে না? এখানে কিন্তু 1 নম্বরে বসছে, এখানে কত? 2 নম্বরে। তাহলে এই গঠনগত ব্যাপারে কখনো এক হইতে পারে না। কিন্তু এদের আণবিক সংকেত এক না? এক। আণবিক সংকেত আর না লিখলাম, তোমরা পারবা ইনশাল্লাহ। তো দেখো, তুমি যদি এখন ট্রিপল বন্ড নিতা বা অ্যালকাইন নিতা তাহলে হয়ে যেত। অ্যালকাইনও কিন্তু কী করে? অবস্থান সমানতা প্রদর্শন করে। তার মানে অ্যালকিন এবং অ্যালকাইনের যৌগগুলোর মধ্যে অবস্থান সমানতা প্রদর্শন করবে। বুঝছো? আলহামদুলিল্লাহ। এরপরে দেখো তো বাইরে কী ছিল? এরপরে ছিল হচ্ছে আইভি মেটামেরিজম। দেখো ভাই, 2টা কম্পাউন্ড লিখি আমি। কলমের সমস্যা হচ্ছে নাকি? আচ্ছা, আরেকটু বাড়ায় লিখি তোমাদের সুবিধার ক্ষেত্রে। বুঝবা, তোমরা সব বুঝবা ইনশাল্লাহ, আমার বিশ্বাস আছে। দেখো এটা কি? এটা কি ভাইরা? এটা একটা কম্পাউন্ড না? মানে যৌগ তো একটা। আচ্ছা ঠিক আছে, এরপরে আরেকটা যৌগ পাশাপাশি লিখি। দেখো এখানে একটা জিনিস মনে রাখবা, মেটামেরিজম হচ্ছে এক প্রকার অবস্থান সমাণু। মেটামেরিজম এক প্রকার অবস্থান সমাণু। কিন্তু কিভাবে অবস্থান সমাণু? দেখো এখানেও কিন্তু এই যে কি একটা মূলকের অবস্থান পরিবর্তনের ভেদেই কিন্তু এই সমানতা প্রদর্শন করতেছে। ঘটনা বুঝতেছো? এবং অবস্থান সমানতা কী হইতো? মূলকটাই বসতো, কিন্তু অবস্থান সমানতা কী হতো? শুধু অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে ঘটতো। কিন্তু মেটামেরিজম কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের জাস্ট একটা মূলক অবস্থান ভেদ করে পরিবর্তন হচ্ছে। এটা কি বলবা? মেটামেরিজম। তুমি এমনিও মনে রাখতে পারো, বইয়ের ভাষা একটু কঠিন। বইতে কী লেখা আছে জানো? বইতে লেখা আছে যে মনে করো অ্যালকাইল মূলকের হাবি জাবি টাবি, অত কিছু মনে রাখার দরকার নেই। অত কিছু মনে রাখার দরকার নেই। মেটামেরিজম এক ধরনের অবস্থান সমাণু, কিন্তু কোন পরিপ্রেক্ষিতে? অবস্থান সমাণু হবে শুধুমাত্র অ্যালকিন এবং অ্যালকাইনের ক্ষেত্রে। মেটামেরিজম কী হবে? একটা মূলক থাকবে, মূলকের অবস্থানে পরিবর্তিত। বুঝছো? এখন এটা কি আণবিক সংকেত আমার লিখে দিতে হবে? পারবা তোমরা? তাও করে দিই। কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে। কার্বন কটা ভাই বলে দেবো? 1টা 2টা 3টা 4টা। আচ্ছা, হাইড্রোজেন কয়টা? 3 2 5 6 7 10। অক্সিজেন একটাই। এই পাশে দেখো কার্বন 1 2 3 4, 4টা। হাইড্রোজেন 3 2 5 7 10। দেখছো সেম না? আচ্ছা বুঝছো তো মেটামেরিজম? মেটামেরিজম না একটু আরেকটু বেসিক কনসেপ্ট আছে, আরেকটু বুঝাই। দেখো তুমি একটা জিনিস খেয়াল করবে, মেটামেরিজম হচ্ছে এক ধরনের অবস্থান সমাণু। কিন্তু অবস্থান সমাণুর ক্ষেত্রে কী হতো? অ্যালকিন এবং অ্যালকাইন হতো না। কিন্তু মেটামেরিজমের ক্ষেত্রে দেখো তো, আমি একটা মূলক বসাইছি, এই মূলকটা কয় জোটি বলতে পারবো না? আরে 2টা থাকতো, দ্বিযোজি।
তুমি এমন মনে রাখতে পারো, দ্বিযোজী মূলকের অবস্থানের পরিবর্তনের ফলে যেই সমানতা প্রদর্শন করে তারা কি? ম্যাটামেরিজম। দ্বিযোজী, বুঝছো তো? ম্যাটামেরিজম কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে তো? হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার এটা অনেক মজা, জানো, টোটোমেরিজম। এটা অনেক মজার। দেখো লাস্ট কি ছিল ভাইয়ারা? টোটোমেরিজম। আচ্ছা, এটা অন্য কালি হয়ে গেল কেন? তোমাদের একটা গল্প বলি। ছোটোবেলায় আমি হচ্ছে অনেক খেলতাম, মানে অনেক খেলতে চাইতাম। তো বাইরে থাকতাম সারাদিন। তো সারাদিন লাফালাফি করতাম, ঘুরে বেড়াতাম না। তো আমার আম্মা আমাকে কী বলতো জানো? টোটো কোম্পানি ম্যানেজার। এমনি টিটকানি করতো। টোটো কোম্পানি ম্যানেজার বলতে এখানে আম্মা আমাকে কী বোঝাচ্ছে? যে সারাদিন খালি ঘুরে বেড়ায়, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। এই টোটো ম্যানেজমে একদম সেম, সারাদিন শুধু এরা ঘুরেই বেড়ায়। আশ্চর্য লাগতেছে না? বুঝবা, দেখো। ধরেন এক টোটো ম্যানেজম হচ্ছে, তুমি সকালে ল্যাবের মধ্যে একটা বিকারের মধ্যে তুমি ধরে নাও কিছু একটা রাখলা, একটা সাবস্টেন্স রাখলা। সেটা সকালে একরকম রাখবা, দুপুরে এসে দেখবে এটা বৈশিষ্ট্য চেঞ্জ হয়ে গেছে একদম। সকালে যেটা রাখছিলা, দুপুরে এসে দেখবা যে এটা বৈশিষ্ট্য একদম ফুললি চেঞ্জ হয়ে গেছে। আবার সন্ধ্যায় যাও, ওই সকালের বৈশিষ্ট্যটা আগে ফিরে আসবে। তার মানে ঘুরতেছে না এমনি, বৈশিষ্ট্য খালি ঘুরতেছে না এদের। কেন হয় এমন? সূর্যের রশ্মির কারণে। বুঝছো কেমনে হয়? দেখাচ্ছি, দেখো। এটার নাম কি ভাইরা বলো? আচ্ছা সরি, মানে CH3 হবে। এটার নাম কি বলো? কীটনমূলক আছে না, প্রোপানন 2। আচ্ছা, এই কীটনমূলকের দেখো, যখন এটা সূর্যের রশ্মিটা পড়ে, ভাইরা বোঝো, সূর্যের রশ্মি যখন পড়ে, এটা বিকারের মধ্যে থাকে না, সূর্যের কর্ম করবে, দুপুরের মধ্যে পড়বে। তো কি হয় এখান থেকে? দেখো, এইটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখি, তাহলে বুঝবা। এটাকে আমি এমনি লিখতে পারি না, এটাকে CH3 C ডাবল কীটন এমনি লিখলে আমাকে মারবে। এখানে যেহেতু CH3 ছিল, তুই লিখে একটা বর্ণ করে দিছি। এখন সূর্যের রশ্মি পড়ার পরে এখানে কী হয় দেখো তো? এখানে কী হয় দেখো, মজার আছে। ওই যে টোটো কোম্পানি ম্যানেজার মানে কি? সারাদিন ঘুরে বেড়ায়, এরাও সারাদিন ঘুরে বেড়ায়। কেন দেখো, প্রথমত ঘটনা বোঝো, কার্বন এবং অক্সিজেনের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার মান কার বেশি? পেটে আসতেছে, মুখে আসতেছে না? আসবে ইনশাল্লাহ। দেখো, কার্বন এবং অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে অক্সিজেনের বেশি। আমি মানটা লিখে দিচ্ছি। অক্সিজেন হচ্ছে 3.5 আর কার্বন হচ্ছে 2.5। মনে রাখবে, ওগুলো মনে থাকবে ইনশাল্লাহ। দেখো এবার ভাইরা, অন্য কালিতে লিখি, এই কালি নেই। আচ্ছা, তাহলে কার্বন এবং অক্সিজেনের মধ্যে অক্সিজেন হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, তাই অক্সিজেনটা বন্ধন নিজের দিকে টেনে নিবে, বা ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার প্রবণতাটা আছে। তাহলে এই যে এই বন্ডটা কে টেনে নিবে? অক্সিজেন টেনে নিল। আচ্ছা ভাইয়া, যে নেয় সে কি? যে নেয় সে ঋণী, যে দেয় সে দিনী। ঘটনা বুঝছো? যে নিবে সে ঋণী, আর যে দিবে সে কি? দিনী, তাই না? আচ্ছা, বুঝাচ্ছি। দেখো, যা আছে সেম, যা আছে লেখো। সি ছিল না, এই বন্ডটা জাস্ট ওইখানে উপরে উঠে গেল, উপরে উঠে দাও, এতটুকুই তো। আচ্ছা লেখো, CH2 এখানে পাশে লেখো। এবার দেখো আরেকটা জিনিস দেখো, এই বন্ধনটা এই হাইড্রোজেন এবং কার্বনের মধ্যে ইলেকট্রন পারমিটিভিটি কার মান বেশি? অবশ্যই কার্বনের না। তাহলে এই বন্ধনটা কে টেনে নেবে? কার্বন এখানে নিয়ে নেবে। তাহলে এই বন্ধন এখানে বসে, এখানে কি এক বন্ড থাকবে? কয় বন্ড? ডাবল বন্ড। এই যে ডাবল বন্ড। তাহলে ওই অক্সিজেনটা কি একা পড়ে যাবে না? অক্সিজেনটা একা পড়ে গেল। দিল কে? অক্সিজেন দিল না। যে দেয় সে দিনী, যে নেয় কার্বন নিয়ে নিল সে ঋণী। আচ্ছা, ঘটনা বুঝছি। এবার একটা জিনিস খেয়াল করো, দেখো ভাইয়ারা, আমি কি বলছি? টোটোম্যারিজম মানে কি? ঘুরতেই থাকবে। তো আমি এখানে এক বন্ডে মানে একদিকে সিগন্যাল দিচ্ছি না, তাহলে কী হবে? এটা একমুখী হবে, তো একমুখী তো হওয়ার কথা না। তাহলে কী হবে? হইতেই থাকবে কন্টিনিউয়াসলি।
আচ্ছা এরপরে দেখো, এতটা কিন্তু বুঝছো, ভালো কথা। এরপর একটু কী হয়, দেখো তো, অক্সিজেন মাইনাস রূপে আছে, হাইড্রোজেন কি প্লাস রূপে, কখনো মাইনাস প্লাস কি স্পেসিফিকগুলো থাকতে পারে, এটা কি কম্পাউন্ড গঠন করবে না? তাহলে ও আর এইচ হলে কী হচ্ছে, ও এইচ, লেখো তো পাশে। ছিল কিটোন, হয়ে গেছে অ্যালকোহল, জীবনের বৈশিষ্ট্য বা ব্যাগ থাকতে পারে? ঘটনা বুঝতেছো? ঘটনা বুঝছো না? এই যে টোটোমেরিজমকে কি বলা হয় জানো? একমাত্র গতিশীল সমাণু। টোটোমেরিজমকে বলা হয় কি? একমাত্র গতিশীল সমাণু। আচ্ছা এই জিনিসটা এবার বোঝো, শোনো, এটাকে বলা হয় কিটোইনল সমাণু, বুঝছো? কিটোইনল সমাণু, বা কিটন থেকে কিসে গেছে? অ্যালকোহলে। ঘটনা বুঝছো? এবার আমি যদি তোমার এখানে 1000টা কার্বন বাড়ায় দিই, পারবা না? নিয়ম তো সেমই। তাহলে এখানে একটা জিনিস মনে রাখবা, ট্যাগ লাইন মনে রাখবা, যে এটা হচ্ছে একমাত্র গতিশীল সমাণু। এটা কি দেখা যাচ্ছে? না না, আমি এখানে অন্য কালার রাখি। এটা হচ্ছে একমাত্র গতিশীল সমাণু। এমসিকিউ আসতে পারে। গাঠনিক স্ট্রাকচারগুলো বুঝছো না? আচ্ছা তাহলে আমরা প্রথম স্লাইডে ফিরে যাই। দেখো তো এবার গাঠনিক সমাণু কয় প্রকার ছিল? 5 প্রকার। চেইন ক্লিয়ার, অবস্থান ক্লিয়ার, কার্যকারী মূলক ক্লিয়ার, ম্যাটামেরিজম ক্লিয়ার, টোটোমেরিজম, সরি ম্যাটামেরিজম নিচে আসছে না, সমস্যা নেই, টোটোমেরিজম ক্লিয়ার না? পরেরটা আমরা ট্রান্সফার। স্টেরিও। স্টেরিও জিনিসটা কি? দেখো, স্টেরিও সমানুতা। ভাগ কয়টা ভাইয়া? 2টা না? একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে আলোক। গাঠনিক কয় প্রকার? সিস ট্রান্স। বুঝবা, আমরা গাঠনিকটা দেখি। ও এখানে একটা ভুল লিখছি ভাই, সরি। স্টেরিও হবে, সরি ভাইরা, তোমরা কেউ কিছু মনে করিও না, ঠিক আছে? তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখিও। তাহলে এরপরটা কি? স্টেরিও সমানুতা। স্টেরিও সমানুতা কয় প্রকার? 2 প্রকার। কি কি? একটা হচ্ছে গাঠনিক, একটা হচ্ছে আলোক। তা আমরা দেখবো গাঠনিকটা আগে, তারপরে আলোক। গাঠনিক কয় প্রকার? সিস 2 প্রকার না? সিস আর কি ট্রান্স। দেখো সিস ট্রান্সের কনসেপ্টটা বোঝো ভালো মতো, দেখো। আচ্ছা একটা জিনিস বোঝো, দেখো আমি কতবার একটা ভুল করছি, তোমাদের আবদুল্লাহ ভাইয়ের পিছন থেকে আমরা জানাই দিতেছে। আচ্ছা আমি যে এখানে স্টেরিওর পরে গাঠনিক লিখছি, তোমরা খেয়াল করছো তাই না? সরি ভাইরা, সরি, এটা জ্যামিতিক হওয়ার কথা, সরি। আচ্ছা ভুল হয়েছে, সরি, প্যারা নেই। তাহলে আমরা এখানে একটা মুছে দিই। এখানে কি হবে? জ্যামিতিক হবে ভাইরা, জ্যামিতিক। জ্যামিতিক কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিস্টেন্স। দেখো সিস্টেন্সের কনসেপ্টটা বোঝো। সিস্টেন্সের কনসেপ্ট, সিস্টেন্স মানে হচ্ছে ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ। ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ। ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ মানে কি? দেখো ভালো মতো বোঝো। তোমাদের মনোযোগ কতটুকু ছিল যে ভুল করছি, তো বুঝতে পারছো তো? যারা তার ক্যাচ করতে পারবা বুঝবো যে না তারা মনোযোগী ছিল। হ্যাঁ এরপরে সিস্টেম মানে কি? ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ। ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ মানে কি? বুঝতেছি না তো, ঘটনা বোঝো। এই যে একটা কার্বন রাখলাম না, এরকম যদি স্ট্রাকচার থাকে এটা হবে কি? সিস। এরকম যদি স্ট্রাকচার থাকে এটা কি হবে? সিস। দেখো ওপরে 2টা একই কম্পাউন্ড থাকবে, নিচে 2টা একই কম্পাউন্ড থাকবে, এরকম যদি স্ট্রাকচার থাকে এটাকে বলা হবে সিস। এবার দেখো সিসের সাথে ট্রান্সের পার্থক্য বুঝতেছো তো? সিসের সাথে ট্রান্সের পার্থক্যটা বুঝতেছো তো? দেখো সিসের ক্ষেত্রে কী হইতো?
একই দুটা মূলক উপরে অবস্থান করবে, কিন্তু ট্রান্সের ক্ষেত্রে একই দুটো মূলক কর্ণ কর্ণ বরাবর অবস্থান করবে, কর্ণ কর্ণ বরাবর। একটা এক্সাম্পল দিই, বুঝবা। এটা এটা কি তোমরা নোট করছো? আচ্ছা, এটা আমি মুছে দিলাম। আচ্ছা, তো মুছতেও প্যারা, ধরো হাতে মুছি। দেখো সবাই একটু খেয়াল করো, সবাই একটু খেয়াল করো। দেখো এটা কি ভাইরা বলো তো? ওই যে ক্যাপ ইজ ইকুয়াল টু ক্যাপ ছিল না, দুইটা মূলক যদি উপরে অবস্থান করে পাশাপাশি, তাহলে কি হবে? তারা সিস। এবার এখানে আমার একটু আমাদের নামকরণটা, আমরা নামকরণের শিখে আসছিলাম না, কীভাবে নামকরণ? দেখো 1 2 3 4 মানে কি 4টা কার্বন। বিউটিন, বিউটিন কয় নম্বরে ডাবল বন্ড? 2 নম্বরে। সিস বিউটিন 2, নামকরণটা বুঝছো ভাইয়ারা? সিস বিউটিন 2। হ্যাঁ, এবার কর্ণ কর্ণ বরাবর, তাহলে মানে কি? ট্রান্স। তাহলে এটার নাম কি হবে? ট্রান্স বিউটিন 2। এটার নাম কি হবে? ট্রান্স বিউটিন 2। ক্লিয়ার? এই জ্যামিতিকের মধ্যে সিস ট্রান্সের ব্যাপারটা ক্লিয়ার? আলহামদুলিল্লাহ ক্লিয়ার। এবার এখান থেকে আমাদের কিছু কিছু জিনিস জানতে হবে। দেখো এখান থেকে কিছু কিছু জিনিস আমাদের বোর্ড কোশ্চেনেও আসে, যেমন হচ্ছে স্ফুটনাঙ্গর ব্যাপারটা বা বয়লিং পয়েন্ট, সরি কি বলি দুরু, স্ফুটনাঙ্গ কার বেশি? স্ফুটনাঙ্গ বেশি হচ্ছে সিসের। কেন? কারণ বুঝো, এই যে দুটা মূলক আছে না, এটা তো পাশাপাশি কী করতেছে? অবস্থান করতেছে। তো এটা কি করে? দেখো এরকম চেইনটা বেন্ড হয়ে যায়, এরকম চেইনটা বেন্ড হয়ে যায়, তখন কি হয়? এই দুটো কি পাশাপাশি অবস্থান করবে না? এই দুটা এখানে কিন্তু সেম না, এটার ক্ষেত্রে কিন্তু সেম। তো এটা যখন এমনি বেন্ড হয়ে যাবে, তো এটা কাছাকাছি চলে আসবে না, তখন কিন্তু এদের মধ্যে আন্ত আকর্ষণ বলটা কী পাবে? বৃদ্ধি পাবে। আন্ত আকর্ষণ বলটা কী পাবে? বৃদ্ধি পাবে। এই জন্য দেখো, যার আন্ত আকর্ষণ বল বৃদ্ধি পাবে, তো তাদের যখন তুমি তাপ প্রদান করবা, এতে গলনাঙ্ক বেশি লাগবে না? ধৈর্য আছে তো, আন্ত আকর্ষণ বল কেন ধৈর্য আছে তো, এটা যখন তুমি তাপ দেওয়া শুরু করবা, গলতে তো একটু সময় লাগবে, আর বাষ্প হতে তো আরও সময় লাগবে। তার মানে দেখো, মূলকগুলো পাশাপাশি অবস্থান করার ফলে এরা কী করতো? কার্বন শিকল থেকে এরকম বেন্ড হয়ে আসতো, তখন আন্তঃআণবিক কী করতো? বল বৃদ্ধি পাওয়ার ফলে এদের কি বাড়তো? আন্তঃআণবিক বল বৃদ্ধি পাওয়ার ফলে এদের স্ফুটনাঙ্ক বেড়ে যাবে, এবং কি বেড়ে যাবে? ঘনত্ব বেড়ে যাবে। তাহলে স্ফুটনাঙ্ক কার বেশি? অবশ্যই সিসের বেশি, ট্রান্সের থেকে সিসের বেশি। স্ফুটনাঙ্ক কার বেশি? সিসের বেশি। ঘনত্ব, ঘনত্বের কনসেপ্টও সেম। ঘনত্ব তাহলে কার বেশি হবে ভাইরা বলো? ঘনত্ব হবে সিস। খ নম্বরের প্রশ্ন আসলে পারবা না? পারবা ইনশাল্লাহ। তোমরা এই স্লাইড দেখার পরে গিয়ে তাড়াতাড়ি করে যা বই রিডিং পড়বা, দেখবা যে সব একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সব, ইনশাল্লাহ। তো সিস ট্রান্স গেল। এবার আলোক, আলোকটা থেকে তোমাদের বিগত প্রায় অনেক বছরের প্রশ্ন আসে। দেখো ভাইরা, আলোক সমানতা। আচ্ছা, একটা যৌগ আলোক সমানতা বা প্রদর্শন করবে কিনা, এটা হওয়ার কিছু শর্ত আছে, 3টা শর্ত। ভালো মতো বোঝো। আলোক সমানতা হওয়ার কয়টা শর্ত? আলোক সমানতা হচ্ছে 3টা শর্ত। কি কি? প্রথম শর্ত হচ্ছে কাইরাল কার্বন হতে হবে। কোন কার্বন? কাইরাল কার্বন হইতে হবে। ভাইরা, কাইরাল কার্বন কি? এটা তো বুঝি না, সমস্যা নেই। আমার না এই কালার কম্বিনেশন চুজ করতে না দিন যাচ্ছে। আচ্ছা দেখো ভাইরা, কাইরাল কার্বন কাকে বলে? ক নাম্বারের প্রশ্ন অবশ্যই আসবে, কাইরাল কার্বন আসলে কাকে বলে। দেখো আমরা একটা কার্বনে কয়টা হাত জানি? একটা কার্বনে কয়টা হাত ভাইরা? 4টা হাত না? মনে রাখবা, কার্বনে 4টি যোজনীতে যদি 4টি আলাদা আলাদা মূলক বসে, তবে ওই কার্বনকে কি বলা হবে? কাইরাল কার্বন। মানে কার্বনের 4টা যে আলাদা আলাদা হাত আছে না, এই আলাদা আলাদা হাতে আলাদা আলাদা মূলক বসবে, একই মূলক কিন্তু বুঝতে পারবে না। যেমন একটা হাতে তুমি যদি দাও CH3, আরেকটা যদি OH মূলক বসে, আরেকটা যদি COOH বসে, আরেকটা যদি H বসে, দেখো 4টা হাতে 4টা আলাদা আলাদা মূলক বসছে না, তাহলে এই কার্বনকে কি বলা হবে? কাইরাল কার্বন।
বুঝছো? তাহলে একটা জিনিস খেয়াল করো তো, CH3 OH এর মধ্যে এই দুটার মধ্যে কাইরাল কার্বন কে? বুঝছো তোমরা? কাইরাল কার্বন হচ্ছে এটা। কেন এটা? কারণ এই কার্বনের চারটা হাতে চারটা আলাদা আলাদা জড়িয়ে বসছে, যেটা এই কার্বনের ক্ষেত্রে হয় না। কার্বনের ক্ষেত্রে দুইটা সেম হয়ে গেছে। তাহলে এটা কাইরাল কার্বন না, এইটা কাইরাল কার্বন। তাহলে কাইরাল কার্বনের সংজ্ঞা আসলে পারবা না, কার্বনের চারটি যোজনীতে চারটি আলাদা আলাদা মূলক বসলে সেই কার্বনকে বলা হবে কাইরাল কার্বন। তাহলে আলোক সমানুত হওয়ার প্রথম শর্ত কি? কাইরাল কার্বন হতে হবে। আচ্ছা, খুবই ভালো কথা, এটা মুছে দাও। এই বাবা, আচ্ছা এবার খেয়াল করো, তাহলে কাইরাল কার্বন হতে হবে। কাইরাল কার্বনের পরের শর্তটা হচ্ছে এদের দর্পণ প্রতিবিম্ব হইতে হবে। কি হইতে হবে এরা? দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব জিনিসটা কি? ধরো একটা আয়না, এই আয়নার এই পাশে তুমি হাতটা প্রদর্শন করো, তাহলে এটা একদম কি উল্টাটা দেখাবে না? টিপিক্যালিটি হবে, সিমেট্রিক্যাল হবে না? এটা এমনি তুমি হাতটা দেখাইতেছো, এখানে কিন্তু এই পাশে এমনি দেখাবে। ধরে নাও ডান হাত বাম হাত এমনি দেখাচ্ছে। তো ধরে নাও তুমি একটা কি নিছো? দর্পণ নিছো। এই যৌগটা এখানে বসাও। এই দর্পণের এই পাশে তুমি যদি এই যৌগটা বসাও, ঠিক এর অপোজিটটা দেখাবে না। দেখো তো, আমি যদি হাতের এখানে হাতটা দেখাই, একটা আয়নার সামনে আমি যদি দাঁড়াই, তাহলে আমার কোন জিনিসটা যদি চেঞ্জ হচ্ছে? আমার এই অংশটুকু না? আমার কিন্তু মাথার পা সেম থাকতেছে, তাহলে এই যৌগের মাথার পা কি সেম থাকবে না? সেমই থাকবে তো। এবং OH তাহলে চেঞ্জ হচ্ছে কোন সাইডটা? এই হাতটা এবং এই হাতটা। এটা জায়গায় যাবে এটা, এটা জায়গায় যাবে এটা, শেষ। সহজ। দেখো এই কম্পাউন্ডে এই পাশে যদি থাকতো, তাহলে এখানে CH3 বসতো না, কিন্তু এখানে CH3 বসবে না, এখানে H বসবে। চেঞ্জ হয়ে গেছে, জাস্ট ইন্টারচেঞ্জ হালকা। বুঝছো তো? এবার একটা জিনিস দেখো, এটা হচ্ছে কি জানো? এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের সংকেত। এটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড। ল্যাকটিক অ্যাসিড দুধে থাকে, পড়ছো না তোমরা? ল্যাকটিক অ্যাসিড কী থাকে? দুধে থাকে। তাহলে এই পাশের অংশকে বলবা ডি ল্যাকটিক অ্যাসিড। এটা কী হবে? এটা এল ল্যাকটিক অ্যাসিড। কেন এল ল্যাকটিক অ্যাসিড বলবা বা ডি ল্যাকটিক অ্যাসিড বলবা এখন বুঝবা। দেখো এবার একটা জিনিস খেয়াল করো, এরা কিন্তু একে অপরের উপর সমপাতিত না। সমপাতিত ব্যাপারটা কি ভাইয়ারা? আমার হাতের দিকে একটু লক্ষ্য করো, একটু লক্ষ্য করো, এখানে কলমটা রাখলাম। এই যে এটা আমার হাত, আমি যদি এমনি রাখি, দেখো তো ভাইয়া, একদম ইন্ডেক্স ফিঙ্গার ইন্ডেক্সে, মিডল ফিঙ্গার মিডলের দিকে, বৃদ্ধাঙ্গুল একদম সবগুলো হাত আঙ্গুলগুলো বরাবর বসে গেছে না? এটা হচ্ছে সমপাতিত। এই অবস্থাটা বলা হবে হচ্ছে সমপাতিত। কিন্তু আমি যদি হাতের তালুর জায়গায় আমার হাতে এই জায়গাটা বসাই দিই, দেখো তো সমপাতিত হচ্ছে না? কিন্তু সমপাতিত কিন্তু হচ্ছে না। এই যৌগকে তুমি বসায় উঠায় নাও, উঠায় এই যৌগ বসায় দাও, চেঞ্জেস কোন জায়গায় হবে? এই যৌগের হাইড্রোজেনের জায়গায় বসে যাবে কি এটা, আর মিথাইল মূলকের জায়গায় বসবে কি হাইড্রোজেনটা। তাহলে এটা কি পরস্পরের সমপাতিত হবে না? অসমপাতিত। তার মানে দর্পণ প্রতিবিম্ব হওয়া লাগবে। দর্পণ প্রতিবিম্ব হইলে দুটো যৌগ কী হবে? অসমপাতিত হবে। বুঝছি তো? থার্ড যে রিজনটা হচ্ছে, এটা হচ্ছে আলোক সক্রিয় হতে হবে বা আলোক বাঁকাতে হবে। আচ্ছা ভাইরা, একটা যৌগ আলোক সক্রিয় কি না এটা আমরা কেমনে বুঝবো জানো? বুঝাচ্ছি, দেখো আলোক সক্রিয় কনসেপ্টটা এখানে দেখাচ্ছে। দেখো তো ধরে নাও আমাদের ল্যাবরেটরিতে যখন রসায়নের জিনিসপত্র পরীক্ষা করা হয়, একটা যৌগ আলোক সক্রিয় কিনা এটা আমরা কেমনে বুঝি? একটা যন্ত্র থাকে, এই যন্ত্রকে বলা হয় হচ্ছে পোলারোমিটার। ভাইরা কি বলা হয়? পোলারোমিটার। পোলারোমিটার। তুমি এই পোলারোমিটারে এখানে কি করলা? একদম মাঝখানে বরাবর একটা যৌগ রাখলা, এই মাঝখান বরাবর একটা কম্পাউন্ড রাখলা, ঠিক আছে? এবং এটা যদি এই যৌগটা যদি আলোক সক্রিয় হয়,
সক্রিয় মানে কি? শুষে নিবে, সহজ হিসাব ভাইরা বোঝো। আলোক সক্রিয় হয় তাহলে তুমি এখান থেকে আলো ফেলবা, দেখছো কি ঝামেলা। মানে এখান থেকে আলো দিলা, এখান থেকে আলো দিলা, এই যদি আলোক সক্রিয় হয় এই আলো কি করবে? বাঁকায় দিবে, হয়তো ডান দিকে বাঁকায় দিবে নাহলে বাম দিকে বাঁকায় দিবে। আর যদি আলোক নিষ্ক্রিয় হয়, আলোক বাঁকাতে পারবে না, আলোক সোজা বরাবর যাবে। ঘটনা বুঝছো? কোনো যৌগ যদি আলোক সক্রিয় হয় সেই যৌগটা পোলারোমিটারে আলোক রশ্মি বাঁকায় দিবে। হ্যাঁ, এবার জিনিসটা বোঝো, যদি এই আলোকটা মানে আলোটা ডান দিকে বেঁকে চলে যায় এটা হবে ডেক্সট্রোটান, আর যদি বাম দিকে বেঁকে চলে যায় এটা হবে কি? ল্যাবেও। ডেক্সটো ল্যাবেও মাথার মধ্যে ঢুকতেছে না? সহজ হিসেবে ভাইরা, যদি ক্লকওয়াইজ হয় মানে ঘড়ির কাঁটার দিকে হয় তাহলে ডেক্সট্রো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি হয় লিনিয়ার অথবা ল্যাবেও, বুঝছো? তার মানে দেখো তো, এই যে ডি ল্যাকটিক অ্যাসিড এটা প্রথমে কি সত্য ইয়ে করলো? কাইরাল কার্বন হয়েছে, হ্যাঁ হইলো। পরে দর্পণ প্রতিবিম্ব হয়েছে, হ্যাঁ হয়েছে। অসমবায়িত হয়েছে, হ্যাঁ হয়েছে। এটাকে তুমি যদি এখন আলোক পোলারোমিটারের মধ্যে বসায় দাও তাহলে কি করবে? এটা আলোক বাঁকায়া ফেলবে। যদি ডান দিকে বাঁকায় তাহলে এইটুকুর অংশ বলবা ডি ল্যাকটিক অ্যাসিড, যদি বাম দিকে বাঁকায় তাহলে কি বলবা? এল ল্যাকটিক অ্যাসিড। ঘটনা ক্লিয়ার? তাহলে আলোক সক্রিয় হওয়ার সত্য কয়টা? 3টা। প্রথম কি হতে? কাইরাল কার্বন হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব হইতে হবে, দর্পণ প্রতিবিম্ব হলে এমনি অসমপাতিত হয়ে যাবে, সমস্যা নাই। আর আলোক সক্রিয় হইতে হবে। তার মানে শোনো, এবার তোমাকে একটা ট্রিক শিখাই দেয়। দেখো, তুমি কিন্তু একটা যৌগ দেখেই বুঝবা যে এটা কি আলোক সক্রিয় না আলোক নিষ্ক্রিয়, বা এটাকে আলোক সমানতা প্রদর্শন করতেছে কি না। দেখো তো, যদি কাইরাল কার্বন হয় তাইলে তো আমাদের দর্পণ প্রতিবিম্ব হবে, আর যদি দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে আমার কি হবে? পোলারোমিটারে আলোক বাঁকায় দিবে। তার মানে শুরু কোথা থেকে হচ্ছে? কাইরাল কার্বন থেকে না? তার মানে যদি একটা যৌগ কাইরাল কার্বনের ফর্ম নাই মেনে চলে তাহলে তো এটা আলোক সমানতা প্রদর্শন করবে না, করবে না। কিন্তু তোমাকে যদি আমি একটা উদাহরণ দিই, দেখো এটা বাদ, এটা বাদ, ধরেন এটা বাদ। কি উদাহরণ দিব? ধরেন এটা একটা কম্পাউন্ড লিখছি, এখন এটা আলোক সক্রিয় কি নিষ্ক্রিয় তুমি কেমনে বুঝবা? দেখো তো, এটা মিডল কার্বন কোনটা? এটা না? তাহলে এটা তুমি ভাঙো, এইচ আছে, এইচ লেখলা, বিআর লেখলা, সিএইচও লেখলা, আর ওএইচ লেখলা। এ ভাইয়া, এটা কি কাইরাল কার্বন শর্ত মানছে? হ্যাঁ মানছে। তো কাইরাল কার্বন মানা মানে কি? এটা আলোক সমানতা প্রদর্শন করবে, কারণ কাইরাল কার্বন মানা মানে হচ্ছে বাকি দুটো শর্ত এমনি এমনি বুঝবে। এটাকে তুমি একটা দর্পণের সামনে বসাও তাহলে কী হবে? এই পাশে বিআর, এ পাশে সি, এইচ এর মতো, সিএইচও সিএইচ এর মতো, ওই পাশে কী চলে যাবে? ওএইচটা। তাহলে কি এটা হবে? এটা এল, এটা কি ডি। বুঝছি না? আচ্ছা, আলোক সমানতা জিনিসটা গেল। এবার এখান থেকে আমাদের কিছু কিছু কনসেপ্ট জানতে হবে, এখান থেকে সংজ্ঞা আসবে, পরীক্ষা হলে প্রশ্ন আসবে। হ্যাঁ, পরীক্ষা হলে প্রশ্ন আসতে পারে। দেখো, তাহলে আলোক সক্রিয় হয়ে গেছে, তাই না? এখান থেকে যে জিনিসটা আমাদের জানতে হবে, দেখো এগুলো তো মুছতে গেলেও খুবই বাজে লাগে। এই তোমরা কিন্তু নোট করি ভাইয়ারা, তোমরা কিন্তু নোট করার ট্রাই করিও, ঠিক আছে? জৈব যৌগ তুমি যদি নোট না করে করে পড়ো তাহলে কখনো মনে থাকবে না। দেখো, অ্যানানসিওমার অথবা অ্যানানসিওমারিজম, তাই না? এগুলো এমনি পারবা, এগুলো এমনি পারবা। অ্যানানসিওমার বা অ্যানানসিওমারিজম, যেটাই লেখা হোক না কেন। আচ্ছা, অ্যানানসিওমার জিনিসটা কি? অ্যানানসিওমার হচ্ছে দুইটি যৌগ যখন আলোক সক্রিয় হবে এবং দর্পণ প্রতিবিম্ব হবে তখন এদেরকে কী বলা হবে? অ্যানানসিওমার। ঘটনা বুঝছো? তুমি ফেজটা বুঝছো নাকি এটা বলো? তুমি যদি ফেজটা বুঝে থাকো তাহলে আমারে বলো। হ্যাঁ, ফেজটা বুঝলে তুমি ক্লিয়ার ভাইয়া। দেখো, দুইটি যৌগ যদি কি হয়, প্রথমত প্রথম দর্পণ প্রতিবিম্ব না, প্রথমে আলোক সক্রিয়তা। সংজ্ঞা আসবে, দুটি যৌগ যদি আলোক সক্রিয় হয় এবং পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে এদের কি বলবা? অ্যানানসিওমার। ঘটনা বুঝছো? দুটি আলোক সক্রিয় যৌগ যদি একে অপরের দর্পণ প্রতিবিম্ব হয় তাহলে এটা কি বলা হবে? অ্যানানসিওমার। এবার জিনিসটা বুঝো,
আমি যদি দুটি এনানসিওমারের যৌগ করি যুক্ত, এখান থেকে এই প্রশ্নটা প্রত্যেকবারই আসে। দেখো ভাইরা, এটা নোট হিসেবে রাখতে পারো তোমরা, এটা তোমরা নোট হিসেবে রাখতে পারো। দুটি এনানসিওমার এর সমমোলার মিশ্রণকে রেসিমিক মিশ্রণ বলে। কোন মিশ্রণ ভাইয়ারা? রেসিমিক মিশ্রণ, অথবা রেসিমিক, দেখেন দ্রবণ না দিয়ে রেসিমিক, তুমি যদি দুটি এনানসিওমারের সমমোলার যৌগকে রেসিমিক যৌগ বলে, এমন দেখতে পারো, যেটা আসবে মিশ্রণ বলে। রেসিমিক জিনিসটা কি? রেসিমিক জিনিসটা হচ্ছে সম্পূর্ণ নিষ্ক্রিয় ভাইয়ারা। রেসিমিক মানে কি? রেসিমিক মানে হচ্ছে এটা হচ্ছে নিষ্ক্রিয়, এটা আলো বাঁকাতে পারবে না, আলো বাঁকাতে পারবে না। এখন তুমি বোঝো কি আমি কি ভুচুং ভুচুং বলে লিখতেছি, কিছুতে বুঝাইতেছি না ভাইয়া। দেখো আমি একটু বলি, তোমরা এমনি মাথায় কাজ করতে পারবো। এনানসিওমার হচ্ছে আলোক সক্রিয় যদি হয়, দুইটা যৌগ যদি আলোক সক্রিয় হয় এবং দর্পণ প্রতিবিম্ব হয়, তাহলে এরা কি হবে? এনানসিওমার হবে। তুমি যে জিনিসটা বোঝো, তো ধরে না আমি আবার ল্যাকটিক অ্যাসিডের সংকেতটা লিখি। তাহলে এটা কি আলোক সক্রিয় কেমনে বুঝলাম? কারণ এটা কি কাইরাল কার্বন প্রদর্শন করছে। এটাকে তুমি একটা দর্পণের সামনে রেখে দাও, কি করবে দেখো তো ভাইরা? COOH সেম থাকবে, পরিবর্তন কোন জায়গায়? পরিবর্তন শুধু এখানে পার্শ্বীয়টা পরিবর্তন হবে। তাহলে কি দর্পণ প্রতিবিম্ব হয়েছে না? তাহলে এরা হচ্ছে পরস্পরের কি এনানসিওমার। তুমি যদি এখন দুটি এনানসিওমার সমমোলার মিশ্রণ নাও, দুটি এনানসিওমারের সমমোলার যদি মিশ্রণ নাও, এটা কিন্তু রেসিমিক মিশ্রণ হবে। কেমনে? তুমি এনানসিওমার ঠিকই নিছো, দুইটা এনানসিওমার নিতে বলছে, তাই না? তুমি এটাতে একটা চৌকেরই এনানসিওমার, তুমি যদি দুইটা এনানসিওমারের সমমোলার মিশ্রণ নাও, তাহলে কিন্তু এই যে এটা একে অপরের উপর কি হয়ে যাবে? সমানুপাতিত হয়ে যাবে। তখন কিন্তু এটা কি আলোক সক্রিয় করবে না, তখন কি আলোক বাঁকায় দিবে। এখন আমি যদি তোমাকে একটা প্রশ্ন করি, একটু ট্রিকি কোশ্চেন, যে আমি যদি একটা রেসিমিক দ্রবণের যৌগ অথবা রেসিমিক যৌগকে পোলারোমিটারে বসায় দিই, তাহলে এটা কত ডিগ্রি আলোক বাঁকাবে? আমি প্রশ্ন আবার বলতেছি, আমি যদি একটা রেসিমিক যৌগ, দেখো রেসিমিক যৌগকে যদি আমি একটা পোলারোমিটারে বসাই দিই, এটাকে আলোক বাঁকাবে? কত ডিগ্রি বাঁকাবে? অ্যান্সার হচ্ছে 180। যারা ক্যাচ করতে পারছো আলহামদুলিল্লাহ, অ্যান্সার হচ্ছে 180 ডিগ্রি। কেমনে? আরে বাবা, নিষ্ক্রিয় মানে কি? রেসিমিক মানে হচ্ছে নিষ্ক্রিয় মানে কি? এরা আলোক বাঁকাতে পারবে না। তো তুমি যদি পোলারোমিটারে এটা বসাও, আলো কী করবা? যেই দিকে দিবা ওই দিকে চলে যাবে, স্ট্রেট একটা লাইন হয়ে গেল না? তাহলে কত ডিগ্রি এটা? 180 ডিগ্রি। আর যদি আলোক সক্রিয় হতো তাহলে তো ডান বামে বাঁকায় দিতাম। কোয়েশ্চেন আসতে পারে যে একটা রেসিমিক যৌগকে যদি পোলারোমিটারে বসানো হয়, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে? 180 অথবা 0, যেটা দেওয়া থাকবে আর কি অ্যান্সার অনুযায়ী। আচ্ছা ভাইয়ারা, এবার একটা জিনিস খেয়াল করো, লাস্ট আমাদের অনেক পড়ালেখা করলাম তো, ডায়াস্টেরিওমার। দেখো এনানসিওমার কি ছিল? দুটি আলোক সক্রিয় যৌগ কিন্তু দর্পণ প্রতিবিম্ব। এখানেও সেম, বাট একটু পার্থক্য আছে। আলোক সক্রিয় ঠিকই হবে, কিন্তু দর্পণ প্রতিবিম্ব হবে না। নয়। তার মানে দুটি যৌগ যদি আলোক সক্রিয় হয় কিন্তু একে অপরের উপর দর্পণ প্রতিবিম্ব না, তাহলে এরা কি হবে? ডায়াস্টেরিও আইসোমার অথবা ডায়াস্টেরিওমারিজম। এরকম ধর্ম কি বলবে? ডায়াস্টেরিওমার অথবা ডায়াস্টেরিওমারিজম। আমি তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝাই, তাহলে বুঝবা। ধরে নাও কার্বন দিলাম একটা, এই কার্বনের এখানে আরেকটা কার্বন যুক্ত করে দিলাম। লেখো এই কি লিখি এটা লিখলাম। কারণ আমি যদি তোমাকে জিজ্ঞেস করি, যে স্পেসিফিকলিভাবে যদি জিজ্ঞেস করি যে এই কার্বনটা এটা কি কাইরাল কার্বন, তখন তোমার উত্তর কি হবে? হ্যাঁ।
কারণ এই কার্বনের 4টা হাতে কী কী আছে, কার্বক্সিলিক অ্যাসিড, অ্যালডিহাইড অ্যাসিডের মূলক এবং অ্যালকোহলের মূলক আর একটা কার্বন মূলক। তুমি এটা এই মূলকগুলো কিন্তু এই কার্বনের, তার মানে এই কার্বনের ক্ষেত্রে ও কাইরাল কার্বন শর্ত মেনটেন করছে, সেম অ্যাজ এই কার্বনের ক্ষেত্রে। কাইরাল কার্বন মানে কি, আলোক সক্রিয় হয়েছে। এখন দেখতে হবে আমাদের কি আসলে কি দর্পণ প্রতিবিম্ব। দর্পণ প্রতিবিম্ব মানে কি ছিল, যে পার্শ্বগুলো বেঁকে যাবে না, কিন্তু তুমি এটা যদি দর্পণের উপর ফালাও তাহলে কী হবে দেখো তো ভাইরা, মাথার পায়েরগুলো সেম থাকবে। এই OH এখানে থাকবে, CHও এই পাশে চলে যাবে, কিন্তু আর বাদ বাকি কিছু চেঞ্জ হবে না, আর কিচ্ছু কিন্তু চেঞ্জ হচ্ছে না। তার মানে জিনিসটা বল, তুমি একটু ভিজুয়ালাইজ করো ভাইয়া, আর কিচ্ছু করার দরকার নেই, তুমি একটু ভিজুয়ালাইজ করো, তাইলেই কিন্তু হবে। দেখো দুটি আলোক সক্রিয় যৌগ, আলোক সক্রিয় হয়েছিল কারণ কাইরাল কার্বন হয়েছিল, কিন্তু একের উপর দর্পণ প্রতিবিম্ব না, কিন্তু কারণ দর্পণ প্রতিবিম্ব এগুলো বাঁকা লাগতো, এগুলো বাঁকবে না। তাই ডায়াস্টেরিওমার হচ্ছে দুটি আলোক যৌগ যদি আলোক সক্রিয় হয় কিন্তু দর্পণ প্রতিবিম্ব যদি না হয়, তাহলে এটা কি বলা হবে, ডায়াস্টেরিওমার। ঘটনা বুঝছো? বুঝছি আলহামদুলিল্লাহ। এই জিনিসটাকে দেখছো, এটাকে দেখো, এটা কিন্তু তুমি সিমেট্রিক্যাল কাটতে পারবা। তুমি যদি এই বরাবর এটাকে কাটো, দেখো ভাঁজ কেটে যদি ভাঁজ করো না, COOH এর উপর COOH বসবে, এটার উপর এটা বসবে, এটার উপর এটা বসবে। এই দিক দিয়ে কেটে এমনি করে ভাঁজ করলে দেখো প্রত্যেকটা মূলকের উপর প্রত্যেকটা মূলক বসে যাচ্ছে না, সুন্দর না জিনিসটা? এখানে তোমাদের একটা সংকেত শিখাই দিই, দেখো ডায়াস্টেরিওমারের একটা সংকেত শিখাই দিই। এই ভুল হলো, শুধু ভুল হচ্ছে আমার শুধু খালি ভুল হয়। ঠিক আছে তো, এটা কি জানো, এটার নাম হচ্ছে টার্টারিক অ্যাসিড। টার্টারিক অ্যাসিড কই থাকে বলতে পারবা? তেঁতুল। আচ্ছা দেখ, তাহলে এই ছিল হচ্ছে আমাদের সমানতা জিনিসটা। সমানতা আমরা সবাই ক্লিয়ার হয়েছি তো? হ্যাঁ দেখো, আমরা প্রথম দিকে একটা রিক্যাপ করি, তাড়াতাড়ি একটা রিক্যাপ করি। দেখো সমানতা ছিল, সমানতা কাকে বলে, দুটি যৌগের আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, তাদের কি বলতো সমানতা। সমানতা কয় প্রকার? 2 প্রকার। প্রত্যেকটা সমানতা আমরা বুঝছি না, উদাহরণ সহ। এই যে টোটোমেরিজম, এরপরে হচ্ছে স্টেরিও সমানতা দেখছি, এখানে এসে অনেক ভুল করলাম কিন্তু মনোযোগ পাইলাম না, ঠিক আছে। জ্যামিতিক দেখলাম, জ্যামিতিক আমি সিস্টেন্স বুঝলাম, সিস্টেন্সে আমরা স্ফুটনাঙ্ক দেখলাম, ঘনত্ব দেখলাম। এরপরে আলোক সমানতা দেখলাম। আলোক সমানতা হওয়ার শর্ত কয়টা? 3টা। কাইরাল কার্বন হতে হবে, দর্পণ প্রতিবিম্ব হতে হবে এবং আলোক সক্রিয় হতে হবে। তারপর আমরা পোলারোমিটার কনসেপ্টটা বুঝলাম। এরপরে আমরা এনএনসিওমার দেখলাম, এনএনসিওমার থেকে আমরা রেসিমিক যৌগ কী হয় এটা দেখলাম। এরপরে আমরা ডায়াস্টোমিয়ার দেখলাম, শেষ। এবং এইটার মাধ্যমে তোমাদের আজকে সমানতার ভিডিওটা শেষ হচ্ছে। তোমরা চেষ্টা করবা সবাই, তোমরা এই ভিডিও দেখার পর সরাসরি গিয়ে বই পড়বা, দেখবে যে কিচ্ছু কঠিন লাগতেছে না, আলহামদুলিল্লাহ। তো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।